আমি নিশ্চিত যে আপনি বুঝতে পারছেন তাকে ফিরিয়ে আনা কঠিন নয়, কিন্তু আপনি যে ধরনের টপ টিয়ার রিসোর্সের দাবি করছেন, আমরা মূলত আগে কখনো এই ধরনের কোনো চুক্তিতে স্বাক্ষর করিনি। আমাদের এটি নিয়ে আরও আলোচনা করতে দিন। এটি কোনো ছোটখাটো বিষয় নয়। যদিও অ্যাঞ্জেলা সরাসরি মানা করেননি, তবে তার প্রতিটি কথার মানে এটাই ছিল যে এটা প্রায় অসম্ভব ছিল। আপনি এই বিষয়ে আলোচনা করতে পারেন। আমিও এখানে নিজের পক্ষ রাখতে এসেছি। আমি শুধু আপনাদের বর্তমান সমস্যার সমাধান করতেই সাহায্য করব না, বরং ভবিষ্যতে যখনই আপনাদের গানের বা এমনকি স্ক্রিপ্টের প্রয়োজন হবে, সেটি যে কোনো জনরারই হোক না কেন, আপনি যখনই চাইবেন আমি তা সরবরাহ করতে পারব। আমার সত্যিই আশা আছে যে আমরা সফলভাবে একসাথে কাজ করতে পারব। এইবার আপনারা আমাকে এখানে ডেকেছেন, সেটা কি আমার যোগ্যতা দেখার জন্যই ছিল না? আমি যখন এখানে এসেই পড়েছি, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে সেগুলো একবার দেখে নিচ্ছেন না কেন? আমি শান্তভাবে বললাম। আমার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস ফুটে উঠছিল। অ্যাঞ্জেলা আমার দিকে গভীরভাবে তাকালেন। তিনি এর আগে কখনো এত আত্মবিশ্বাসী কোনো ব্যক্তির সঙ্গে দেখা করেননি। অবশেষে অ্যাঞ্জেলা তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে গেলেন। তাদের কোম্পানির সঙ্গে আলোচনা করতে হতো। আমি আমার হোটেলের ঘরে ফিরে গেলাম। হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়লাম। এটা ভাবতে লাগলাম যে যদি স্টারলাইটের সঙ্গে কথা না জমে, তবে আমি অন্য কোনো কোম্পানিতে যাব। কোথাও না কোথাও তো কথা ঠিকই হবে। যদি কোথাও কথা না হয়, তবে সবথেকে খারাপ পরিস্থিতিতে আমি আরও বেশি টাকা উপার্জন করব এবং নিজের কোম্পানি শুরু করার জন্য সঞ্চয় করব। দুপুর ৩টে নাগাদ অ্যাঞ্জেলার ফোন এলো যে আমাকে তাদের সঙ্গে স্টারলাইট বিল্ডিং পরিদর্শনে যেতে হবে। এই সময় স্টারলাইট বিল্ডিংয়ের ১৮ তলার রিসেপশন রুমে চেয়ারম্যান ডেভিড ইয়াং এবং স্টারলাইট এন্টারটেইনমেন্টের আরও অনেক আধিকারিক উপস্থিত ছিলেন। ডেপুটি ডিরেক্টর ইয়াংয়ের পেশাগত দক্ষতার প্রশংসা ছাড়া আমার আর কিছু বলার নেই, কিন্তু আমার মনে হয় এইবার তিনি এই জেমস রিভার্সকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছেন। ও আগে একজন সাধারণ শিল্পী ছিল, এখন ও আমাদের কাছে এত অন্যায্য দাবি করছে। টিকটকে ওই দুটি গান ভালো, কিন্তু কে জানে ও সেগুলো কোথা থেকে পেয়েছে। আমার মনে হয় আমরা আমাদের সময় নষ্ট করছি। ভিক্টর জংয়ের অভিযোগের জবাবে ডেভিড ইয়াং হাত নাড়লেন। তার মুখে এক দয়াপূর্ণ হাসি ছিল। আমাদের এখনও তরুণদের কিছু সুযোগ দেওয়া উচিত। চলুন, প্রথমে তার প্রতিভা দেখা যাক। ততক্ষণে অ্যাঞ্জেলা আমাকে নিয়ে রিসেপশন রুমে পৌঁছে গিয়েছিলেন। আমি রিসেপশন রুমে ঢোকা মাত্রই আমি অনুভব করলাম যে ঘরে উপস্থিত সকলের নজর আমার দিকে ঘুরে গেছে। তাদের চোখে নানা রকমের ভাব ছিল: সন্দেহ, বিস্ময়, অবজ্ঞা এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ। আমি স্বাচ্ছন্দ্যে অতিথিদের চেয়ারে বসে পড়লাম। ঠিক আছে, মূল চরিত্র এখানে উপস্থিত, তাহলে শুরু করা যাক। মিস্টার রিভার্স, ঠিক বলছি তো? আমরা আপনার প্রয়োজনীয়তাগুলি নিয়ে আগেই আলোচনা করেছি। সেরেনার সঙ্গে চুক্তি স্বাক্ষর, ঠিক আছে। আমরা টপ টিয়ার রিসোর্সও সরবরাহ করতে পারি, কিন্তু একটা ফ্লেক্সিবল কন্ট্রাক্ট আমরা আসলে দিতে পারি না। কেউ এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, তাই না? আমি মাথা নাড়লাম। আমি স্বাভাবিকভাবেই বুঝি, কিন্তু সহযোগিতার জন্য আলোচনার প্রয়োজন হয়। আলোচনা না করে আমরা কিভাবে জানব যে সীমাবদ্ধতাগুলো কি? আমি বুঝতে পারছি। তাহলে চুক্তি কত বছরের হবে? ডেভিড ইয়াং জোরে হেসে উঠলেন এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। ৫ বছর। আমরা তাকে টপ টিয়ার রিসোর্সের সাথে প্রশিক্ষণ দেব এবং তিনি যে গানই রিলিজ করতে চাইবেন করতে পারবেন। তিনি যে কোনো কার্যক্রমে অংশ নিতে চাইলে আমরা তাতে কোনো বাধা দেব না, কিন্তু চুক্তি ৫ বছরের হতে হবে। কোম্পানির সকল টপ টিয়ার শিল্পীদের জন্য এটাই স্ট্যান্ডার্ড চুক্তি। আমি আমার ভ্রু কিছুটা কুঁচকে নিলাম। তার চোখের দিকে তাকিয়ে বিন্দুমাত্র ভয় না পেয়ে আমি পাল্টা উত্তর দিলাম। ৫ বছর অনেক দীর্ঘ সময়। আমার নিজের যোগ্যতার উপর ভরসা আছে। আপনাদের রিসোর্স এবং আমার প্রতিভা, ১ বছরের মধ্যেই তিনি নিশ্চিতভাবে একজন টপ টিয়ার স্টার হয়ে যাবেন। হয়তো ১ বছরেরও কম সময়। তাই আমি বড়জোর ২ বছরের জন্য একমত হতে পারি। ১ বছরের মধ্যে আপনাদের কোম্পানিকে পর্যাপ্ত লাভ এনে দেওয়াই যথেষ্ট। এই ২ বছরে আপনাদের সেরেনার গানের ব্যাপারে চিন্তা করতে হবে না। এছাড়া আমি স্টারলাইটের জন্য ফ্রিতে মিউজিক লিখে দিতে পারি, যদিও সেটা সীমিত পরিমাণে। বড় বড় কথা তো কেউ বলতে পারে, ১ বছরে টপ টিয়ার স্টার হওয়া, তুমি স্বপ্ন দেখছ? আমার কথা শেষ হতেই আমি একজন কম চুলওয়ালা লোককে উপহাস করতে দেখলাম। সে আমাকে তাচ্ছিল্যের সাথে দেখছিল। আমি কেবল তাকে একবার দেখলাম। এই ধরনের লোকের মুখে লাগা বৃথাই ছিল। আসল যোগ্যতা দিয়ে তার মুখে থাপ্পড় মারাটাই যথেষ্ট হবে। বেশি কথা বলা নিরর্থক। ডেভিড ইয়াং নিজের চোখ কিছুটা শুরু করলেন। তার আঙুলগুলো টেবিলের উপর ধীরে ধীরে টোকা দিচ্ছিল এবং তার মুখের হাসি আরও দৃঢ় হল। তরুণদের মধ্যে আত্মবিশ্বাস থাকা ভালো কথা। ২ বছর অসম্ভব নয়, কিন্তু সবকিছু তোমার বাস্তব যোগ্যতার উপর নির্ভর করছে। তোমাকে এইবার এখানে ডাকার উদ্দেশ্য আংশিকভাবে সহযোগিতার বিষয়ে আলোচনা করা, আর আংশিকভাবে এই কারণে যে হারমোনি রেকর্ডস রিসেন্টলি একটা দেশজুড়ে ক্যাম্পেইন শুরু করেছে, যেখানে প্রতিটি কোম্পানিরই অংশগ্রহণ করা জরুরি। কিন্তু কেবল একটি গানই নির্বাচিত হবে। আমি এটা জিততে চাই। আমার সন্দেহ আছে যে তোমার সেই যোগ্যতা আছে কিনা। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। আমি কি এমনিতেও এই ক্যাম্পেইনের জন্যই এখানে আসিনি? ভালো, আত্মবিশ্বাসী এবং সাহসী, আমি এটা পছন্দ করি। ক্যাম্পেইনের নির্দিষ্ট বিবরণ সম্পর্কে ডেপুটি ডিরেক্টর অ্যাঞ্জেলা তোমাকে ব্রিফ করবেন। তারপর আমি তোমার ভালো খবরের অপেক্ষায় থাকব। তোমার গান মঞ্জুর হওয়া মাত্রই আমরা সঙ্গে সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারি। সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল।
আমি রিসেপশন রুম থেকে বেরিয়ে ১৬ তলায় অ্যাঞ্জেলার অফিসে গেলাম। অ্যাঞ্জেলা কিছুটা আবেগপ্রবণ ছিলেন। তিনি আশা করেননি যে তার বাবা এত যুক্তিহীন শর্তে রাজি হয়ে যাবেন। যদিও এই ক্যাম্পেইনটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। যখন অ্যাঞ্জেলা আমার দিকে তাকালেন, তার অভিব্যক্তি কিছুটা জটিল ছিল। তিনি চেয়েছিলেন যেন আমি একবারে বড় ধামাকা করে দিই। এর মানে হবে যে তার সিদ্ধান্ত সঠিক ছিল। তখন কোম্পানিতে চলা গসিপ নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। এটা দেখো, এগুলো এই ক্যাম্পেইনের বিবরণ। তোমার কাছে কম্পোজ করার জন্য কেবল ৩ দিন সময় আছে। আমি আশা করি তুমি যা চাও তা পাবে। আমিও আশা করি যে আমরা সফলভাবে একসাথে কাজ করতে পারব। আমি ফোল্ডারটি খুললাম। আমার চোখের সামনে একটা বড় হেডলাইন ভেসে উঠল, দি অর্ডিনারি হিরো, সাধারণ নায়ক। এই বড় শব্দগুলি দেখে আমার মুখ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। আমি পড়তে চালিয়ে গেলাম। নায়ক সাধারণ হয়, কিন্তু অসাধারণও হয়। তাদের কাছে দেবতাদের মতো শক্তি থাকে না, কিন্তু তারা সেই কাজগুলো করেন যা দেবতারাও করতে পারেন না। অফিস খুব শান্ত ছিল, কেবল পাতা উল্টানোর শব্দ। নথিপত্র উল্টানোর সময় আমার গলার আওয়াজ শোনা যাচ্ছিল। ট্রান্সমিশনের পর থেকে আমার মুখমণ্ডল সবথেকে বেশি গম্ভীর ছিল। আমি পাতা উল্টালাম। নিচে অনেকগুলো ছবি ছিল। প্রথম ছবিটি ছিল একদল ডাক্তার এবং নার্সের, যারা মধ্যরাতের মৃদু আলোতে প্রোটেক্টিভ গিয়ার পরেছিলেন। অপারেশন রুম থেকে বেরোনোর পর ক্লান্তিতে লুটিয়ে পড়ার আগেই তাদের গাউন খোলার মতো সময়টুকুও তারা পাননি। দ্বিতীয় ছবিটি ছিল ৩ জন দমকল কর্মীর। তারা কালি ঝুলি মাখা। তাদের পেছনে ছিল একটা নিভিয়ে দেওয়া আগুন। সবথেকে সামনের দমকল কর্মীটির মুখে ছাই লেগে থাকা সত্ত্বেও একটা উজ্জ্বল হাসি ছিল, কারণ তার কোলে একটি ছোট্ট শিশু ছিল যে এখনও ডায়াপার পরেছিল। তৃতীয় ছবিটি ছিল কয়েকজন অফিসারের, যাদের কেবল পিঠ দেখা যাচ্ছিল। তুমি তাদের মুখ দেখতে পাচ্ছিলে না, কেবল তাদের উর্দির পেছনে লেখা শব্দগুলো দেখা যাচ্ছিল, অ্যান্টি ড্রাগ ইউনিট। আর তাদের সামনে ছিল একদল কুখ্যাত ক্রিমিনাল। চতুর্থ ছবিটি ছিল একটা ধসে পড়া ক্লাসরুমের। দুজন শিক্ষক দরজার দিকে ছুটন্ত ছাত্রদের রক্ষা করছিলেন, যখন অন্য একজন শিক্ষিকা পেছনের কোনো বহিরাগত ব্যক্তির হাতে একটা শিশুকে তুলে দিচ্ছিলেন। সেখানে কেউ বেঁচে ছিল না, তিনিই ছিলেন শেষ ব্যক্তি। এমনই আরও অনেক ছবি ছিল। আমি প্রতিটি ছবি খুব মনোযোগ দিয়ে দেখলাম। আমার বুকটা কেঁপে উঠল। আমার হঠাৎ মনে হলো যে যদি স্টারলাইট এন্টারটেইনমেন্ট আমার শর্তে রাজি নাও হতো, তবুও আমি এই গানটি অবশ্যই লিখতাম। এটি ছিল আমার সম্মান, যার সাথে মুনাফার কোনো সম্পর্ক ছিল না। না এতে হার জিতের কোনো হিসেব ছিল। অ্যাঞ্জেলা অফিসের নিস্তব্ধতা ভাঙলেন। আবেগপ্রবণ করে দেওয়ার মতো, তাই না? সত্যি বলতে, যদি আমার মধ্যে যোগ্যতা থাকত, তবে প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা খরচ করেও আমি তাদের উৎসর্গ করার জন্য একটি খুব ভালো গান লিখতে চাইতাম। আফসোস যে আমি তা করতে পারি না। স্টারলাইট এন্টারটেনমেন্ট এত বড় হওয়া সত্ত্বেও এখানে এমন একজন ব্যক্তিও নেই যে সন্তোষজনক কাজ করতে পারে। তাহলে তুমি কি তা করতে পারবে? তোমার কাছে মাত্র ৩ দিন সময় আছে। ৩ দিনের মধ্যে হারমোনি রেকর্ডস এই নির্বাচন প্রক্রিয়া শেষ করে দেবে। আমি মাথা নাড়ালাম। একজন মানুষ হিসেবে আমি প্রভাবিত না হয়ে কিভাবে থাকতাম? চিন্তা করবেন না, এটা আমার ওপর ছেড়ে দিন। কথা বলার পর আমি নথিপত্রগুলো একপাশে সরিয়ে রাখলাম। তাহলে এমন করা যাক, আপনি আমার জন্য কিছু মিউজিক শিট পেপার তৈরি করে দিন। আমি হোটেলে ফিরে যাব এবং শান্তিতে এর ওপর কাজ করব। ঠিক আছে, আমি তোমাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিচ্ছি। অ্যাঞ্জেলাও ইতস্তত করলেন না। তিনি জানতেন যে ৩ দিনে একটি ভালো গান তৈরি করা খুব কঠিন। সময় খুব কম ছিল। তিনি আর কিছু বললেন না। উঠে দাঁড়ালেন এবং আমার সাথে নিচে পর্যন্ত গেলেন। সেই সন্ধ্যায় আমি টেবিলের ওপর মিউজিক পেপারগুলো ছড়ালাম। পেন ধরলাম এবং শান্তভাবে ভাবতে লাগলাম। নথিপত্রগুলো পর্যালোচনা করার পর ২টি গান ইতিমধ্যেই আমার মাথায় চলে এসেছিল। দুটোই এই থিমের জন্য খুব উপযুক্ত ছিল। একটি ছিল দ্য নেমলেস ওয়ান্স এবং অন্যটি ছিল জাস্ট ওয়ান্ট টু বি অর্ডিনারি। আমি বেশ কিছুক্ষণ ভাবলাম এবং তারপর জাস্ট ওয়ান্ট টু বি অর্ডিনারি বেছে নিলাম। আমার পুরনো পৃথিবীতে এটি ডাইং টু সার্ভাইভের থিম সং ছিল, যা পরে প্রধান নেটওয়ার্কগুলো গ্রহণ করেছিল। মহামারী ত্রাণের সঙ্গীত অ্যানথেম হিসেবে এটি এই থিমের জন্য একদম সঠিক ছিল। আমি আমার পেন তুলে নিলাম এবং স্কোর লিখলাম। প্রতিটি সুর কাগজে ফুটে উঠতে লাগল। স্কোর শেষ করার পর আমি তৃপ্তির সাথে বিছানায় শুয়ে পড়লাম। আমি হঠাৎই গানটি দেখে তাদের মুখের অভিব্যক্তি দেখার উৎসুক হয়ে উঠলাম। পরের দিন সাধারণ ব্রেকফাস্টের পর অ্যাঞ্জেলাকে না জানিয়ে আমি একা ট্যাক্সি নিয়ে স্টারলাইট এন্টারটেইনমেন্টে পৌঁছে গেলাম। অ্যাঞ্জেলা তখনও নিজের অফিসে কাজে ব্যস্ত ছিলেন। যখন তিনি হঠাৎ আমাকে সেখানে দেখলেন, তখন খুব অবাক হয়ে গেলেন। তোমার কাছে এখানে আসার সময় আছে? মাত্র ৩ দিন বাকি বন্ধু। তাড়াতাড়ি যাও এবং গানের ওপর কাজ করো। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, আমি কাজ শেষ করে ফেলেছি। অ্যাঞ্জেলার অবাক মুখের সামনে আমি তাকে মিউজিক পেপার ধরিয়ে দিলাম। এটি দেখুন, আমার মনে হয় এটা কাজে লেগে যাওয়া উচিত। অ্যাঞ্জেলা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি কোনো বিস্ময়। এই তুখোর প্রফেশনাল নারী খুব কমই নিজের আবেগের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতেন। তুমি মজা করছো? এক রাতে? এক রাতে তুমি কেমন ধরনের ভালো গান লিখতে পারো? মনে মনে ভাবছেন,
কোথাও শুধু তাড়াহুড়ো করে এটা শেষ করে দেয়নি তো? মিউজিক পেপার নেওয়ার সময় অ্যাঞ্জেলা তার ভ্রু কুঁচকালেন। গতকাল তার মনে হয়েছিল যে এই যুবকটি দারুণ শান্ত, আর আজ সে তাকে চমকে দিতে চলে এসেছে। তাকে দেখতেই হতো যে সে এক রাতে কি লিখেছে। অ্যাঞ্জেলার নজর কাগজের উপর স্থির হল। যখন তিনি গানের শিরোনাম দেখলেন ততক্ষণ পর্যন্ত তিনি শান্ত ছিলেন, কিন্তু যেমন যেমন তিনি ধীরে ধীরে লিরিক্স বা গানের কথাগুলো পড়লেন তার পুরো অস্তিত্ব অসার হয়ে গেল। এগুলো কি ধরনের ঈশ্বরীয় কথা ছিল? এতে প্রতিটি জায়গায় সাধারণ হওয়ার কথা লেখা ছিল, কিন্তু প্রতিটি জায়গা থেকেই অসাধারণত্ব ফুটে উঠছিল। পুরো গানে একবারও হিরো শব্দটি ব্যবহার করা হয়নি, তবুও প্রতিটি লাইন নায়কদের সম্পর্কেই ছিল। এর কথাগুলো থিমের ওপর একদম নির্ভুলভাবে বসে গিয়েছিল। এরপর অ্যাঞ্জেলা কৌতূহলের সাথে মিউজিকের অংশটি দেখলেন। এক মুহূর্তের পর তিনি হঠাৎ তার জলজলে চোখে আমার দিকে তাকালেন। তুমি সত্যি এটা এক রাতে লিখেছ? আমি আমার নাক স্পর্শ করলাম এবং শান্তভাবে বললাম, আর কি, এটা তৈরি করার জন্য আমি সারা রাত জেগেছিলাম। তো এই গানটি কি যথেষ্ট ভালো? আমি জেনে শুনে আবার জিজ্ঞাসা করলাম, কারণ আমি নিজের মনে ভালো করেই জানতাম যে এই গানটি যদি যথেষ্ট না হয় তাহলে আর কিছুই হবে না। অ্যাঞ্জেলার চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল। তুমি সত্যি অদ্ভুত। আমার পছন্দ সত্যিই সঠিক ছিল। তুমি কি এটা আমার জন্য গাইতে পারবে? আমি শুনতে চাই যে গানের সুরে এটা কেমন লাগে। একটি রাত? অ্যাঞ্জেলা কল্পনাও করতে পারছিলেন না যে এটি সম্পন্ন করার জন্য কতটা প্রতিভার প্রয়োজন হবে। অবশ্যই, আমি মাথা নাড়ালাম। নিজের আবেগকে স্থির করার জন্য এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম এবং তারপর ধীরে ধীরে গাইতে শুরু করলাম। হয়তো আপনি আর আমি সাধারণ হয়েই জন্মেছিলাম। আমার মুখ গম্ভীর ছিল। আমার ভঙ্গি ছিল সম্মানজনক, যেন ধীরে ধীরে সাধারণ অথচ অবিস্মরণীয় সব গল্প শোনাচ্ছি। দীর্ঘ রাত, সংক্ষিপ্ত। হ্যাঁ, ঠিক এই অনুভূতিটাই ছিল। এতক্ষণে অ্যাঞ্জেলার মন কিছুটা কাঁপতে শুরু করেছিল। নথিপত্রগুলো দেখার সময় তার যে প্রথম ধারণা তৈরি হয়েছিল, এটি ঠিক তেমনই ছিল। মনের যন্ত্রণা, জীবন নিয়ে বিস্ময়, তাদের প্রতি ভালোবাসা ও সম্মান, এবং সেই সঙ্গে তাদের জন্য সহানুভূতি। এখন তিনি অবশেষে বুঝতে পারলেন যে তফাৎ কোথায় ছিল। তফাৎটা ছিল এই যে অন্যরা এটা অনুভব করতে পারলেও প্রকাশ করতে পারছিলেন না, অথচ আমি একটিমাত্র গানের মাধ্যমে এই অনুভূতিকে পুরোপুরি প্রকাশ করতে পারছিলাম। ঠিক কথা। এই প্রিয় নায়কদের কারণেই, যারা না তো কঠিন সময়কে ভয় পেয়েছেন, না তো বিপদকে, যারা জীবনের শিখা জ্বালিয়েছেন, এই পৃথিবীতে এত সব অলৌকিক ঘটনা ঘটেছে। অ্যাঞ্জেলা আমার গানে হারিয়ে গিয়েছিলেন। আমি কোমল স্বরে গাইলাম। আমার চোখের কোণ কিছুটা ভেজা ছিল, আর অ্যাঞ্জেলার চোখ থেকে জল কখন ঝরতে শুরু করেছিল তিনি নিজেও বুঝতে পারেননি। তিনি শুধু আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। এর আগে তার মনে আমার ছবি ছিল স্রেফ একজন প্রতিভাবান কিন্তু অহংকারী মানুষের, কিন্তু এখন তার হৃদয়ে আমার প্রতিচ্ছবি আরও পরিষ্কার হয়ে উঠছিল। আমার কাছে শুধু প্রতিভাই ছিল না, বরং একটি সংবেদনশীল মৌনও ছিল। গান শেষ হল। অ্যাঞ্জেলা তখনও সেই গানের নেশায় মগ্ন ছিলেন, এবং ততক্ষণ নিজেকে তা থেকে বের করতে পারলেন না যতক্ষণ না আমি হালকা করে দুবার কাশলাম। তিনি অবশেষে হুঁশে ফিরলেন। এটা কি ঠিক আছে? অ্যাঞ্জেলা যেই কিছু বলতে যাবেন, অফিসের দরজা হঠাৎ খুলে গেল। ডেভিড ইয়াং হাততালি দিতে দিতে ভেতরে ঢুকলেন, এবং তার পেছনে ছিলেন এইচআর ডিরেক্টর ভিক্টর জং। ভিক্টরের মুখ স্পষ্টতই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না এত কম সময়ের মধ্যে আমি সত্যিই একটি গান তৈরি করে ফেলেছি, আর তাও এত চমৎকার। বাবা, আপনি কড়া না নাড়লে ভেতরে ঢুকলেন কেন? কে তা দেখে অ্যাঞ্জেলার হাবভাব কিছুটা ঘাবড়ে যাওয়ার মতো হল। তিনি লুকিয়ে নিজের মুখ থেকে চোখের দাগ মুছে ফেললেন। ডেভিড ইয়াংয়ের কোনো অনুশোচনা ছিল না। তিনি তখনও জোরে হাসছিলেন। শুধু নিজের আদরের মেয়ের দিকে তার নজর কিছুটা অদ্ভুত ছিল। কত সময় পর তিনি তার মেয়েকে এতটা আবেগপূর্ণ বা গার্লিশ হতে দেখলেন। আমি যদি না আসতাম তবে কিভাবে জানতাম যে তরুণ বন্ধু রিভার্স এত চমৎকার একটি গান তৈরি করেছে? ঠিক আছে, আমি নিরুপায় ছিলাম। মিস্টার রিভার্স থেকে এখন তরুণ বন্ধু রিভার্স হওয়ার যাত্রা। আসলেই ব্যবসায়ীরা শেষ পর্যন্ত ব্যবসায়ী হন। যে লাভ নিয়ে আসে সেই হল পরিবার। আপনি আমাকে লজ্জিত করছেন। যতক্ষণ চেয়ারম্যান ইয়াং সন্তুষ্ট আছেন। সন্তুষ্ট? খুব সন্তুষ্ট তরুণ বন্ধু রিভার্স। এখন আমাদের কাছে গান আছে। হারমোনি রেকর্ডস থেকে এই গানটি নির্বাচিত হওয়ার মাত্রই আমরা সঙ্গে সঙ্গে সেরেনার সাথে চুক্তি স্বাক্ষর করব। আপাতত আমাকে আপনার সাথে একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করতে দিন, যাতে আপনার মনও শান্ত থাকে। ডেভিড ইয়াং হেসে মাথা নাড়লেন। সেই সঙ্গে তাদের কাজের গতি ছিল অত্যন্ত দ্রুত। এই বিষয়টিকে সরাসরি চূড়ান্ত রূপ দিয়ে আমি অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ, আমি জানতাম যে এখন এই বিষয়টি প্রায় ৮০ থেকে ৯০% নিশ্চিত হয়ে গেছে। সবাই ঘটনাস্থলেই সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করলেন। সই করার পর আমি ডেভিড ইয়াংয়ের কাছ থেকে বিদায় নিলাম।
আমি চলে যাচ্ছি দেখে অ্যাঞ্জেলা হঠাৎ বললেন, চলুন আমি আপনাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিই। কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছিলেন। প্রথমে তিনি কোনো ফ্যান গার্লের মতো আমাকে একদৃষ্টিতে দেখছিলেন, তার মতো একজন প্রফেশনাল মহিলার জন্য এটি সত্যিই অস্বস্তিকর ছিল। কিন্তু এখন আমি চলে যাব দেখে তিনি হঠাৎ কিছুটা দ্বিধা বা রিলাক্টেন্স অনুভব করলেন। অ্যাঞ্জি, বাবার কি মনে নেই যে তোমাকে এখনো কাজ শেষ করতে হবে? তরুণ রিভার্স কোনো বাচ্চা নয়, ওর সাথে তোমার যাওয়ার কি দরকার? আমি ফিরে কিছু বলার আগেই আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ডেভিড ইয়াং নিজেই বলে উঠলেন। এটি দেখে আমি অ্যাঞ্জেলার দিকে কৃতজ্ঞতার হাসি দিলাম। ডেপুটি ডিরেক্টর অ্যাঞ্জেলা, আপনার মহানুভবতার জন্য ধন্যবাদ। আমি নিজেই ট্যাক্সি নিয়ে ফিরে যেতে পারব। এই কথা বলার পর আমি ঘুরে অফিস থেকে বেরিয়ে গেলাম। অফিসের ভেতর থাকা অ্যাঞ্জেলার কথা যদি বলা হয়, তবে এই মুহূর্তে তিনি ছিলেন একটি রাগী ছোট বিড়ালের মতো, যার লোমগুলো হঠাৎ খাড়া হয়ে গেছে। বাবা, আপনার কি হয়েছে? ওই লোকটা এখনই আপনার জন্য একটা গান নিয়ে এলো, আর আপনি তখনই ওকে বের করে দিলেন। আপনার মতো আর কে আছে? ডেভিড ইয়াং নিজের মেয়ের অবস্থা দেখলেন, কিন্তু রাগলেন না। তিনি শুধু চিন্তা ভাবনা করে বললেন, অ্যাঞ্জি, তুমি আর ছোট নও, তোমার এখন একটা বয়ফ্রেন্ড খুঁজে নেওয়া উচিত। ওই তরুণ রিভার্স ছেলেটি বেশ ভালো, কিন্তু ভুলে যেও না যে ও আগে থেকেই বিবাহিত। এছাড়া আমি যতটুকু জানি ওর একটি মেয়েও আছে। অ্যাঞ্জেলা হঠাৎ চুপ হয়ে গেলেন। এক মুহূর্ত পর তিনি ঠান্ডা স্বরে বললেন, আমি জানি। ওকে আমি বাইরে পর্যন্ত ছাড়তে শুধু এই কারণেই গিয়েছিলাম, কারণ ও আমার আমন্ত্রিত অতিথি ছিল। ব্যাস এটাটুকুই। সেই প্রফেশনাল মহিলাটি আবার তার সেই আবেগহীন ভঙ্গিতে ফিরে এলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যতক্ষণ তুমি জানো ততক্ষণ সব ঠিক আছে। বাবার হঠাৎ মনে পড়ল যে তারও কিছু কাজ মেটাতে হবে। আমি আসছি, আমি আসছি। ডেভিড ইয়াং তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, কিন্তু দরজা দিয়ে বাইরে পা রাখা মাত্রই তিনি হঠাৎ আবার মাথাটা ভেতরে ঢোকালেন। সিরিয়াস, মা, তোমার ২৬ বছর হয়ে গেছে। তোমার সত্যিই একজন বয়ফ্রেন্ড খুঁজে নেওয়া উচিত। অন্যদিকে আমি হোটেলে ফিরে এলাম এবং সাধারণভাবে নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। আমি ফ্লাইটের টিকিট দেখার আগেই অ্যাঞ্জেলার ফোন এলো। হ্যালো মিস্টার রিভার্স, আমি সত্যিই খুব দুঃখিত। আমার বাবার ব্যবহার খুব একটা ভালো ছিল না। আমি ওনার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি কিছুটা অবাক হলাম। আমি বিষয়টি একদমই মনে নিইনি। এছাড়া ডেভিড ইয়াং নিজের কথাগুলো খুব শালীনভাবেই বলেছিলেন। একজন বড় পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট টাইকুন হিসেবে তিনি আমাকে আগে থেকেই যথেষ্ট সম্মান দিয়েছিলেন। আমাকে মার্জিতভাবে বিদায় করার যে উদ্দেশ্য তার ছিল, তা তো অবশ্যই ছিল, কিন্তু এটি একটি ন্যায্য চুক্তি ছিল। পুঁজিবাদী বাজারে নানা ধরনের মানুষের সাথে ডিল করার পর আমি এই বিষয়টি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। আরে কোনো ব্যাপার না, ওটা ঠিক আছে। আমি কিছুই মনে করিনি। আপনি এ বিষয়ে চিন্তা করবেন না। আমার কথা শুনে অ্যাঞ্জেলার কণ্ঠস্বরও কিছুটা নরম হল। যতক্ষণ আপনি কিছু মনে করছেন না ততক্ষণ ভালো। ও ভালো কথা, আপনি কি হোটেলে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, আমি ইতিমধ্যেই গাড়িতে আছি। আমার পরিকল্পনা হলো হোটেলে গিয়ে প্যাকিং করা এবং তারপর রিভারসাইড সিটিতে ফিরে যাওয়া। আমি বললাম। ফোনের ওপাশে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর অ্যাঞ্জেলার গলা আবার শোনা গেল। মিস্টার রিভার্স, কথা হলো যে ভালো হবে যদি আপনি আরও দুদিন অপেক্ষা করেন। যদি আপনার গানটি নির্বাচিত হয়ে যায়, তাহলে হারমোনি রেকর্ডসের হয়তো এখনও আপনার সাহায্যের প্রয়োজন হবে। সর্বোপরি কথা এবং সুর দুটোই আপনার তৈরি। আপনি এই গানটিকে সব থেকে ভালো বোঝেন। বাড়ি যাওয়ার আমার পরিকল্পনা ভেঙে গেল। আমার মন হঠাৎ ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল। যদিও তিনি যা বলেছিলেন তা ভুল ছিল না। যদি পোস্ট প্রোডাকশনে এখনও কিছু বিষয় সামাল দেওয়ার বাকি থাকে, তাহলে দুটি শহরের মধ্যে বারবার যাতায়াত করাও সঠিক হতো না। আচ্ছা, আমি বুঝলাম। তাহলে আমি আরও কয়েকদিন থাকব। অ্যাঞ্জেলার সঙ্গে কথা শেষ করার পর আমি অনিচ্ছাকৃতভাবেই ফোনটা নামিয়ে রাখলাম। আমার বাড়িতে থাকা নিজের ছোট্ট মেয়েটির কথা মনে পড়ছিল। লিলির কথা ভাবতেই আমি বুঝতেও পারলাম না কখন আমার মুখে হঠাৎ হাসি ফুটে উঠল। দুদিন দ্রুত কেটে গেল। এই সময়ের মধ্যে আমার আর অ্যাঞ্জেলার ফোনে কয়েকবার কথা হলো। আমাদের মধ্যে সম্পর্ক আগের মতো প্রথাগত ছিল না। অন্তত এখন অ্যাঞ্জেলা প্রতি বাক্যে মিস্টার বলতেন না। ওটা শুনে আমার সত্যিই অদ্ভুত লাগত। আমি স্পষ্টতই একজন যুবক যাকে এমনভাবে ডাকা হচ্ছিল যেন আমি বৃদ্ধ হয়ে গেছি। এই দুদিন আমি তখনও খুব ভোরে উঠে জগিং করতাম। সবকিছু শান্ত ও স্বাভাবিক মনে হচ্ছিল। হারমোনি রেকর্ডসের পক্ষ থেকে তখনও কোনো খবর আসেনি। আমি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারতাম। তৃতীয় দিন সন্ধ্যায় আমি এমন একটা ফোন পেলাম যেটা পরিচিতও ছিল আবার অপরিচিতও। হ্যালো, এটা কি পুরনো রিভার্স? আমি ডিরেক্টর চেন বলছি। ডিরেক্টর চেন? আমি এই কলের অপেক্ষা করিনি। আমি দ্রুত আগের মালিকের স্মৃতি হাতড়াতে লাগলাম। এক মুহূর্ত পর আমি অবশেষে মনে করলাম এটি ছিল আগের মালিকের কলেজের সবথেকে ভালো বন্ধু। তুই পাগল শয়তান, অনেকদিন পর মনে করলি। কলেজে থাকাকালীন ওরা দুজন কিভাবে একে অপরের ছায়ার মতো থাকত তা ভেবে আমি হাসলাম এবং কিছু জিজ্ঞেস করার জন্য মুখ খুললাম। এই পৃথিবীতে এখনও পর্যন্ত আমার কোনো বন্ধু ছিল না। আগের মালিকের স্মৃতিতে তার চরিত্র এবং ব্যক্তিত্বের কথা ভেবে আমার হাসি আরও চওড়া হল।
একজন সত্যিকারের বন্ধু থাকা বেশ ভালোই লাগছিল। ওল্ড রিভার্স, বিয়ের পর থেকে তোর সাথে কি চলছে? না কল তুলিস, না মেসেজের উত্তর দিস। এখন কি নিজের ভাইকে নিচু দেখাচ্ছিস? ড্যারেকের অভিযোগ ভরা কণ্ঠস্বর ওপাশ থেকে ভেসে এলো, কিন্তু তাতে দুশ্চিন্তার সুর লুকিয়েছিল, যা আমাকে আপনত্বের অনুভূতি দিচ্ছিল। আরে, আমি আগে ঠিক ছিলাম না। তুমি বড় মনের মানুষ, ছোটদের কথায় মন খারাপ করো না। আমাকে এইবার ক্ষমা করে দাও। পরের বার যখন আমাদের দেখা হবে, তখন আমি ক্ষমা চাবার জন্য তোমাকে ডিনারে নিয়ে যাব। ঠিক আছে, আমি দুঃখিত। কথা বলার পর আমি মনে মনে আগের মালিককে আবার অভিশাপ দিলাম। ওই লোকটা যে বন্ধু আর শত্রুর তফাৎ জানত না, সে আমাকে এভাবে লজ্জিত করছিল। ড্যারেকের গলা খুব উত্তেজিত ছিল। তুই যখন বলে ফেলেছিস তখন আর পরের বারের জন্য অপেক্ষা করার দরকার নেই। তোর ভাই এখনই রিভারসাইড সিটিতেই আছে। এটা শুনে আমি কিছুটা লজ্জিত হয়ে জবাব দিলাম, এমন নয় যে আমি তোকে ট্রিট দিতে চাইছি না। আমি এখন মেট্রো সিটিতে নেই। আমি কাজের প্রয়োজনে মেট্রো সিটিতে এসেছি। ফিরে যেতে আরও কয়েকদিন সময় লাগবে। আমার সত্যিই আশা ছিল না যে ডাইরেক্ট রিভারসাইড সিটিতে আসবে আর আমরা একে অপরের সাথে দেখা করতে পারবো না। তুই মেট্রো সিটিতে কেন গেলি? না, এটা হতে পারে না। ওখানেই থাক, আমি এখনই মেট্রো সিটির জন্য ফ্লাইট ধরছি। তুই এই দাওয়াত থেকে বাঁচতে পারবি না। আমি বাড়ি থেকে অনেক কষ্টে পিছু ছাড়িয়েছি। আমি বড় কিছু একটা করতে চলেছি। এমন ভালো খবর তোর সাথে শেয়ার করতেই হবে। ঠিক আছে, আমি মেট্রো সিটিতে তোর জন্য অপেক্ষা করব। কোথাও যাচ্ছি না। আমি তোকে ইনস্টাগ্রামে ঠিকানা পাঠিয়ে দেব। আমি এখনও তোকে খাওয়ানোর ক্ষমতা রাখি, আমি বললাম এবং সানন্দে উত্তর দিলাম। আমিও বছরের পর বছর না দেখাই প্রিয় বন্ধুর সাথে দেখা করতে চাইছিলাম। সেই সন্ধ্যায় হোটেলের সামনে একটি ট্যাক্সি থামল। গাড়ি থেকে দুজন নামলেন। একটি ছেলে ছিল যার উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি। কিছুটা গোলমাল, তার মুখ উত্তেজনায় ভর্তি ছিল। বের হবার সঙ্গে সঙ্গে এসে হোটেলের ভিতর তাকাল। দ্বিতীয়জন ছিল একটি মেয়ে, যে অ্যানিমে স্টাইলের পোশাক পরেছিল, ছোটখাটো এবং মিষ্টি। গাড়ি থেকে নামার সময় তাকে কিছুটা বিরক্ত মনে হচ্ছিল এবং সে ওই গোলমাল ছেলেটির পিছনে হাঁটছিল। যখন এই ছেলেটি আর আমি একে অপরকে দেখলাম, আমরা দুজনেই এক মুহূর্তের জন্য থমকে গেলাম। তারপর একসাথে হেসে উঠলাম। ওল্ড রিভার্স, তুই একটা পাগল শয়তান। আমার সামনে ওই গোলমাল ছেলেটি ছিল ড্যারেক চেন। ড্যারেক দ্রুত এগিয়ে এলো। তুই একটুও বদলাসনি। সত্যি বলতে তুই আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস। আমি তো প্রায় তোকে চিনতেই পারিনি। আমি তাকে দেখে হাসলাম। হ্যাঁ, তুই মোটা হয়ে গেছিস। আমার মনে আছে, আগে তোর শরীর খুব ভালো ছিল। যেখানে মাসল থাকা দরকার সেখানে মাসল ছিল। তোর এই হাল কি করে হলো? হ্যাঁ, এটা কি এই কারণে নয় যে বাড়িতে মা আছে যার মনে হয় আমি খুব রোগা আর খাইয়ে খাইয়ে আমাকে এরকম বানিয়ে ফেলেছে? এখন তো আমি দরজা দিয়েও অনেক কষ্টে বেরোতে পারি। ড্যারেক মজা করল। এই তো কথা। ড্যারেক এগিয়ে এলো এবং আমার কাঁধে হাত রাখল। তারপর ঘুরে ওই মেয়েটির দিকে ইশারা করে বলল, দেখা কর, ও আমার গার্লফ্রেন্ড রুবি উইন। আমি রুবির দিকে একবার তাকালাম, নিজের কনুই দিয়ে ড্যারেকের কোমরে হালকা ধাক্কা মারলাম আর ফিসফিস করে বললাম, খারাপ নয়। ওরে পাগল শয়তান, তোর গার্লফ্রেন্ড তো বেশ মিষ্টি। এটুকু বলে আমি রুবিকে অভিবাদন জানিয়ে মাথা নাড়লাম। নমস্কার, আমি ড্যারেকের শখ থেকে ভালো বন্ধু। নমস্কার, আমি ড্যারেকের কাছ থেকে সবসময় আপনার কথা শুনেছি। আশা করিনি যে আপনি বাস্তবে এত হ্যান্ডসাম হবেন। রুবি যখন আমাকে দেখল, তার চোখে স্পষ্টতই একটা চকমকানি ফুটে উঠল, কিন্তু সে সাথে সাথে নিজেকে সামলে নিল এবং হেসে জবাব দিল, হবেই তো। শেষ পর্যন্ত বন্ধুটা কার? ড্যারেক মুখে একটা গর্বের হাসি নিয়ে কথা চালিয়ে গেল, যার বিনিময়ে রুবি চোখ ঘোরাল। এটা তোর কারণে নয়। তুই এত গর্ব করছিস কেন? আমি আর আমার বন্ধু তো একই। চল চল, আমি এত দূর থেকে শুধু তোর সাথে ঘোরার জন্য উড়ে এসেছি। আজ তুই বাঁচতে পারবি না। ড্যারেক আমার কাঁধে হাত রাখল আর আমরা হাঁটতে শুরু করলাম। আজ যা হবে তোর পছন্দ মতেই হবে। যা চাওয়ার চেয়ে নে, আমি খরচ করতে রাজি আছি। শেষ পর্যন্ত ড্যারেক রাস্তার পাশে একটি সাধারণ বারবিকিউ স্টল খুঁজে পেল আর আমাকে সেখানে বসার জন্য টেনে নিয়ে গেল। আমি মনে মনে হাসলাম। কথা তো বড় বড় বলছিল যে যা চাওয়ার চেয়ে নে, কিন্তু তবুও কিপটেমি দেখাচ্ছিল। আমরা তিনজন বসে পড়লাম। ড্যারেক জোরে চিৎকার করে বলল, বস, আমাদের জন্য কয়েকটা শিক কাবাব নিয়ে আসুন। আমি লক্ষ্য করলাম যে রুবিকে কিছুটা বিরক্ত মনে হচ্ছিল। ড্যারেক নিজের ধ্যানে মগ্ন ছিল এবং সেদিকে একদমই খেয়াল করেনি। এটি দেখে আমি ড্যারেকের কাঁধ থাপড়ালাম আর জেনে শুনে বললাম, ওরে পাগল শয়তান, অন্য কোথাও যাব নাকি? তুই তো বড় বড় পার্টি দেবার কথা বলছিলি। এখানে আর কতই বা খরচ করতে পারবি? হঠাৎ ড্যারেক আমার দিকে বাঁকা নজরে তাকালো। স্ট্রিট বারবিকিউটে কি নিচু দেখাচ্ছিস? আমরা কি কলেজে সবসময় এখানে আসতাম না? ব্যাস, এখানেই বস। আজ আমরা ততক্ষণ খাবো যতক্ষণ না ক্লান্ত হয়ে যাই। চলুন। আমার ভালো উদ্দেশ্য বৃথা গেল। এই লোকটা এখনও আগের মতোই সহজ সরল আর দেশি রয়ে গেছে। আমি তিক্ত হাসির সাথে হাসলাম।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাই সই। তোর যা মর্জি, কিন্তু মদ নয়, আমি পান করা ছেড়ে দিয়েছি। ড্যারেক কিছুটা ভ্রূণ কুঁচকাল। সে আমার কথা বুঝতে পারল না। প্রথমে স্ট্রিট বারবিকিউকে নিচু দেখানো আর এখন পান করা ছেড়ে দেওয়া। আমি দ্রুত ওর কাঁধ থাপড়ালাম এবং বোঝালাম, ভাই, সত্যি পান ছেড়ে দিয়েছি। আগে মদের কারণে অনেক ভুল করেছি। এখন আমি বদলে গেছি আর পান করি না। আমার সৎ ভঙ্গি দেখে ড্যারেক কথা বাড়াল না এবং কিছুটা অপসোসের সাথে বলল, ঠিক আছে, ছাড়াটাই ভালো। খুব বেশি পান করা সবকিছু বরবাদ করে দেয়। তাহলে আজ আমরা শুধু পেট ভরে খাবার খাবো। ওহ, ভালো কথা। আমার সুপারস্টার ভাবি কোথায়? তিনি কি তোর সাথে মেট্রো সিটি আসেননি? আমি মাথা নাড়িয়ে না বললাম। না, আমি এখানে কিছু কাজে এসেছি। তিনি বাড়িতে বাচ্চাকে সামলাচ্ছেন। আর তোর কি খবর? তোর পরিবার তোকে বাইরে আসতে দিল কিভাবে? এই বিষয়ে ডাইরেক্ট স্পষ্টতই গর্বে ভরে উঠল। সে রহস্যময় ভঙ্গিতে আমার দিকে ঝুঁকে বলল, অবশ্যই বাইরে বের হবার জন্য ১০০% পরিশ্রম লেগেছে। আমি কি বাড়িতে ওদের ছোট সুপারমার্কেটের উত্তরাধিকারী হতে ফিরে যাইনি? হ্যাঁ, ফিরে যাওয়ার কিছু সময় পরেই আমি জানতে পারলাম যে ওটা কোনো ছোটখাটো সুপারমার্কেট নয়। ওটা একটা দেশব্যাপী সুপারমার্কেট চেন। তুই কি বিশ্বাস করতে পারিস? আমার পরিবার আমার কাছ থেকে এত দীর্ঘ সময় ধরে এটা লুকিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত গিয়ে জানতে পারলাম যে আমি তো আসলে এক সম্ভ্রান্ত উত্তরাধিকারী, রিচ এয়ার। আমার মুখ অবাক হয়ে গেল। কলেজের দিনগুলোতে এই লোকটা আমার ওপর খুব হাত সাফ করত, ফ্রিতে খেত। কে জানত যে শেষ পর্যন্ত এত বড় রিচেয়ার হয়ে যাবে? আমি শুধু এটুকুই বলতে পারলাম যে ওর পরিবার খেলাটা ভালোই জানে। আমি তাকে থামস আপ দিলাম। তুই কামাল করেছিস। এখন যখন তুই জানিস যে তুই একজন রিচ এয়ার, তাহলে তুই বাড়িতে থেকে আরামের জীবন কেন কাটাচ্ছিস না? বাইরে কেন বেরোলি? তোর ভাই এখানে আদর্শ এবং আকাঙ্ক্ষাপূর্ণ একজন মানুষ। আমি পরজীবী হয়ে কি করে? আমাকে বাড়ির লোকেদের অনেক মাখন লাগাতে হয়েছে, তবেই ওরা আমাকে বাইরে বের হতে দিয়েছে। ড্যারেকের মুখ বিরক্ত মাখানো ছিল। ঠিক আছে, ঠিক আছে। খুবই তাত্ত্বিকভাবে আলোকিত চিন্তাভাবনা। এই মুহূর্তে বারবিকিউ পরিবেশন করা হলো। আমরা তিনজন খেতে লাগলাম আর গল্প করতে লাগলাম। ঠিক আছে ওল্ড রিভার্স, তুই এখন কি করছিস? আমার সাথে কাজ করার ব্যাপারে কি ভাবছিস? আমি দ্রুত মাথা নেড়ে মানা করে দিলাম। সত্যি আমার কোনো স্বপ্ন নেই। আমি শুধু একটা অলস মানুষ হতে চাই। বাদ দে, আমি আর বলবো না। আচ্ছা, আমি একটা ফুল টাইম ঘরোয়া বাবা হবার পরিকল্পনা করছি। এ ব্যাপারে তোর কি মনে হয়? এই আদর্শটাও বেশ মহৎ, তাই না? ড্যারেক দং বসে রয়ে গেল। মহৎ, খুবই মহৎ। তুই আঁচল ধরা ক্যাপম্যান হওয়ার এবং নিজের স্ত্রীর দয়ায় বেঁচে থাকার পরিকল্পনা করছিস? হে হে, আমার গলা আটকে গেল এবং আমি জোরে কয়েকবার কাশলাম। কে বলল যে ঘরে থাকা বাবা হওয়ার মানেই অন্যের ওপর বেঁচে থাকা? দাঁড়া, সত্যিই কি অন্যের ওপর বেঁচে থাকার পরিকল্পনা? সেরেনার ক্ষেত্রে এটা খুব একটা খারাপও মনে হচ্ছিল না। আমি চিন্তায় পড়ে গেলাম। ড্যারেক দেখল যে আমি কথা বলছি না এবং সে আরও অবাক হয়ে গেল। তুই সত্যি অন্যের ওপর বেঁচে থাকার পরিকল্পনা করছিস না তো? অবশ্য তোর চেহারা এটার জন্য বেশ মানানসই। হোহ, কে বলল যে ফুল টাইম ঘরে থাকা বাবা হওয়ার মানেই ফাউ খাওয়া? ঘরে থাকার মানে এই নয় যে আপনি টাকা কামাতে পারবেন না। আমি জেদ ধরে তর্ক করলাম। ড্যারেক আবার আমার কাঁধ থাপড়াল। তার কণ্ঠস্বর এবার গম্ভীর ছিল। আমি সিরিয়াস। আমার সাথে কাজ করতে কেন চলে আসছিস না? আমি তোকে আমার অর্ধেক শেয়ার দিয়ে দেব। তুই জানিস আমার স্বপ্ন অ্যানিমেশন তৈরি করা, বিশেষ করে আমেরিকান অ্যানিমেশন। তাই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বাইরে এসেছি এবং একজন পার্টনার খুঁজে নিয়েছি। আমরা একটা স্টুডিও খুলছি। দেখ, আমার গার্লফ্রেন্ড একজন ভয়েস অ্যাক্ট্রেস। যখন সঠিক সময় আসবে তখন আমি একটা কোম্পানি খোলারও পরিকল্পনা করছি। তুইও তো কমিউনিকেশনস কলেজ থেকে গ্র্যাজুয়েট। তোর মেজারও এটার সাথে খাপ খায়। তোর কি মনে হয়? এটা শোনার পর আমি কিছুক্ষণ ভাবলাম। আমি বুঝতে পারছিলাম যে ড্যারেক সত্যিই আমার ভালো চাইছিল। ভাবার পর তবুও আমি মাথা নাড়ালাম। হোরে পাগল শয়তান, আমি তোর চিন্তাভাবনার কদর করি। তোর যদি ভবিষ্যতে কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে শুধু জানাস, কিন্তু একসাথে কাজ করার জন্য আমি মানা করব। আমি সত্যিই ঘরে থাকা বাবা হওয়ার পরিকল্পনা করছি। ঠিক আছে, আমি তোকে আর জোরাজুরি করব না। তুই যখনই আসতে চাইবি তোর জন্য সবসময় স্বাগত। আমি মনস্থির করে ফেলেছি দেখে ড্যারেক আমাকে মানানো বন্ধ করে দিল। আমরা দুজনেই এই বিষয় ছেড়ে দিলাম এবং কলেজের ভালো সময়গুলো মনে করে বারবিকিউ খাওয়া চালিয়ে গেলাম। বেশিরভাগ সময় ড্যারেক কথা বলতো আর আমি শুনতাম। রুবি মাঝে মধ্যে কথা বলতো এবং ড্যারেক সম্পর্কে কিছু গল্প শেয়ার করত। যদিও কেউ পান করছিল না, তবুও টেবিলের পরিবেশ বেশ প্রাণবন্ত ছিল। মধ্যরাত হতে চলেছিল যখন আমরা তিনজন ফিরে আসছিলাম। রাস্তায় ড্যারেক আর আমি কথা বলছিলাম, তখনই রুবির কাছে কারোর ফোন এলো। সে কিছুটা পাশে সরে গেল। তার কণ্ঠস্বর খুব নিচু ছিল। না ড্যারেক আর না আমি শুনতে পারছিলাম যে সে কি বলছিল। এর কিছুক্ষণ পর সে ফোন রেখে আমাদের কাছে এলো। ড্যারেক মাথা ঘুরিয়ে কৌতূহলের সাথে জিজ্ঞেস করল, কে ছিল? ভিক্টর ওয়্যাং,
স্টুডিওতে একটা ছোট সমস্যা ছিল, ও আপডেট দেওয়ার জন্য ফোন করেছিল। রুবি জবাব দিল, কি সমস্যা? ড্যারেকের মুখের ভাব কিছুটা টান টান হয়ে গেল। এমনি কিছু যন্ত্রপাতির সমস্যা ছিল যা সমাধান করা হয়েছে, বিশেষ কিছু নয়, তোমরা কথা চালিয়ে যাও। তখনই ড্যারেক স্বস্তি পেল আর আবার আমার দিকে ফিরে কথা বলতে লাগল। এই স্টুডিওর জন্য আমি অনেক পরিশ্রম করেছি। শুরুতে আমি বাড়িতে গভীর রাত পর্যন্ত জেগে ভিডিও এডিট করতাম। আমি প্রায় ৮ বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমি মাথা নাড়ালাম। মনে হচ্ছিল যে ড্যারেক সত্যি চোখ বুজে এই কাজ শুরু করেনি, সে বেশ দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছিল। বাড়িতে থাকার সময় থেকেই সে প্রস্তুতি শুরু করেছিল। হে হে, চিন্তা করিস না ওরে পাগল শয়তান, আমার মনে হয় তুই এইবার অবশ্যই সফল হবি। তা এই ভিক্টর ব্যাংকে